এটা হচ্ছে কি আমাদের বিমান বোয়িং 787 ড্রিম লাইনার। আমার সামনে আরও প্রবাসীরা রয়েছে, সব একসাথে আমরা চট্টগ্রামে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবার আমার গন্তব্যস্থান হচ্ছে বাংলাদেশ। দীর্ঘ কয়েক বছর পরে চলে আসলাম আবারও দীর্ঘ লাইনের বোয়িং পাসের। তো আমার লাগেজ হয়ে গেছে অলরেডি, কিন্তু আমার 2 কিলো বেশি ছিল, সেটা আমি পেমেন্ট করতে হলো। এক্সট্রা হচ্ছে গিয়ে মাত্র 130 রিয়াল। 30 রিয়াল হচ্ছে গিয়ে চার্জ এয়ারপোর্টে, আর 100 রিয়াল হচ্ছে গিয়ে বাংলাদেশ বিমানের। আমরা এখন কাতার এয়ারপোর্টের, এটা হচ্ছে গিয়ে ইমিগ্রেশনের পরের ভিউটা অনেক সুন্দর, এবং এই জায়গাটা সবাই ফটোশ্যুট করে, এবং আমিও এখানে একটা ফটোশ্যুট করব। এখন সেদিকটায় যাচ্ছি। ইমিগ্রেশনের সময় ততটা আমার ঝামেলা হয়নি, জাস্ট আমাকে 2 কেজি একটু বেশি ছিল, 4 কেজি বেশি ছিল, সেখান থেকে 2 কিলো টাকা নিয়েছে। তো 130 রিয়াল নিয়েছে, যা বাংলার টাকায় প্রায় হচ্ছে গিয়ে 4,000-এর কাছাকাছি মেবি। এবং এই যে ভিউটা, সবাই বেশিরভাগ এখানে ফটোশ্যুট করে, এবং সুন্দর একটা ভিউ। পরে এখন আমি আমার গেট নাম্বার বি, এখনও হচ্ছে কি বি বিশাল করে লেখা আছে, এবং ওটা হচ্ছে কি এ, তার আগে আমার এ ছিল। এখন আমি B5-এর দিকে যাচ্ছি। এদিকে অনেকটা দোকানপাট, এবং বিশাল নিচে হচ্ছে একটা মার্কেট এরিয়া ধরতে গেলে, ঠিক আছে। আমি কিছু চকলেট নিতে পারি কিনা দেখি, যদি বাই চান্স আবার চকলেটের বিমানে ঢোকার সময় যদি তারা ওয়েট আবার করে, সেক্ষেত্রে কিন্তু আবার চকলেটগুলো ফেলে দিতে হবে। বেশি নিব না, 1 কিলো না নিব, 1 কিলোর মতো নিয়ে, এবং একটু রিকোয়েস্ট করবো যেন আমাকে এটা ছেড়ে দেয়, বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক। এদিকে হচ্ছে গিয়ে B1 এবং B2, আমরা B5-এ যাব, এটাই আর কি। ভিউয়াররা যারা হেঁটে যাবে তারা এই দুই পাশ থেকে হেঁটে যেতে পারে, এবং যারা এই যে স্কেলেটার যেটা দেখতে পাচ্ছেন, ওয়াকিং স্কেলেটার, এটা দিয়ে চলে যে কোনো কেউ জাস্ট দাঁড়াবে এবং তাকে নিয়ে যাবে, কোনো ঝামেলা নেই, নিশ্চিন্তে। এবং অনেকে এখানে টিকটক ভিডিও করে থাকে সাইডে, এই যে দৌড়ে দৌড়ে দেখতে পাচ্ছেন, তারা টিকটক ভিডিও বানাচ্ছে। আমরা B5-এর দিকে অগ্রসর হচ্ছি, এবং যেতে যেতে একটা লোকের সাথে কথা হলো। এখানে রেডবুল দেখতে পাচ্ছি, একটা রেডবুল খাবো, কিন্তু দাম হচ্ছে 29 রিয়াল, বাইরে হচ্ছে গিয়ে মাত্র 10 রিয়াল করে। তো এয়ারপোর্টের ভিতরে তো একটু দাম তো হবে, এটাই স্বাভাবিক, ওদিকে পে করব আমি। আমাদের অলরেডি লাইন ধরে বাংলাদেশ বিমানে সবাই ঢুকে যাচ্ছে। এখানে আমার কয়েকটা প্রবাসী ভাইয়েরা বসে আছে আমাদের মতোই। কী নাম ভাই আপনার? কামরন, চট্টগ্রাম। আচ্ছা, আপনার আপনার নাম কি ভাইয়া? অভিজিৎ বড়ুয়া। অভিজিৎ বড়ুয়া। আচ্ছা, আপনি কি চট্টগ্রাম? হ্যাঁ, চট্টগ্রাম। রাঙ্গামাটি না বান্দরবান? না, না, চট্টগ্রাম ফটিকছড়ি। আচ্ছা, ফটিকছড়ি। আর আপনি ভাইয়া? আমার নাম আব্দুর রাহিম। আব্দুর রহিম, কোথায়? হাটাজারি। আচ্ছা, এখানে কি মানে জব করা হয় না ব্যবসা? জব করি। আচ্ছা আচ্ছা, ওনারা জব করে, এবং আমরা একসাথেই যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে। এটা হচ্ছে কি আমাদের বিমান বোয়িং 787 ড্রিম লাইনার। এখানে সম্ভবত ওয়াইফাই আছে, দেখতে হবে। এবং এখানে সবাই বসে আছে, এখন আমাদের 10টা 15-র দিকে ছাড়বে। আমরা দেখতে পাচ্ছি ওখানে লাকেজ কালেকশন করতেছে, এবং লাকেজগুলো সাজাচ্ছে। আমরা এই টানেল দিয়ে কিছুক্ষণ পর হেঁটে যাব, এবং ভিতরে প্রবেশ করব। প্রবেশের সময় আপনাদেরকে অবশ্যই দেখাবো। তবে কাতারের এয়ারপোর্টটা কত যে সুন্দর, সেটা একমাত্র যারা কাতারের এয়ারপোর্টে প্রবেশ করেছে তারা এটা ভালো করে বুঝতে পারবে। কিছু বলেন? বিবার আমরা এখন অ্যানাউন্স করেছে আমাদের বিমান ওঠার জন্য, তো আমরা এখন সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি। আমার সামনে আরও প্রবাসীরা রয়েছে, সব একসাথে আমরা চট্টগ্রামে যাচ্ছি, অনেকে হয়তো ঢাকায়ও যাচ্ছে, তাই না? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, সবাই দোয়া করেন আমাদের জন্য। ইনশাল্লাহ। এখন আমরা টানেলের মধ্যে রয়েছি, এবং সবাই সিরিয়ালভাবে হেঁটে আমরা বিমানের ভিতরে প্রবেশ করবো। খুব এক্সাইটেড, অনেক প্রায় 2 বছরের মাথায় আমি দেশে যাচ্ছি আবার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ভিড়ভাট্টা সিরিয়াল, টানেলের মধ্যে আমরা। ভিউরা, এটা হচ্ছে গিয়ে আমরা টানেলের মধ্যে আছি দেখে পুরোটা ভিউ দেখাতে পাচ্ছি না বিমানের, কিন্তু আংশিক দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের বোয়িং 787 ড্রিম লাইন। আমি আমার সিটে বসে গেছি, এটা এখন আমি উইন্ডো সাইডে বসছি, এই যে, এবং একটা হেডফোন রয়েছে। আমাদের বিমানটি উড্ডয়নের আগে শুরু হয়ে গেল বাংলাদেশ বিমানের নির্দেশাবলী বলা। বিমানটি যখন রানওয়েতে প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছিল, তখন এক অন্যরকম অনুভূতি হচ্ছিল,
যারা বিমানে চলে থাকেন অবশ্যই তারা এটা ভালো করে বোঝেন এবং জানেন। এবারে আমাদের বিমানটি টেক অফ করলো কর্নেশের পাশ ধরে, যা আমাকে এক অন্যরকম মনোমুগ্ধকর পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। তার কারণ উপর থেকে কর্নেশের বিশাল বিশাল সৌন্দর্য রং বেরঙের টাওয়ারগুলো তখন দেখা যাচ্ছিল। বিমান বাংলাদেশের পক্ষ থেকে ফার্স্টে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, এটা হচ্ছে অরেঞ্জ জুস। কেউ চাইলে অন্য কিছু নিতে পারে, অরেঞ্জ জুসটা এরকম। প্যাকেটজাত লোগোটা কিন্তু অনেক সুন্দর। একটা পানির বোতল ফ্রেশ ছোট। আমাদের বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই ১ ঘন্টার মতো চলে আসলো খাবার, এবং খাবারগুলো ছিল অন্যরকম। তার মধ্যে রয়েছে কাস্টার্ড বন, টিস্যু, এটা কমপ্লিমেন্টারি যা দিয়ে থাকে, এবং রয়েছে বিফ তেহেরি। আমি এবার বিফটা বেছে নিয়েছি এই কারণে প্রতিবারই চিকেন খাওয়া হয়, তবে এবারে বিফটা ছিল একটু ভিন্ন স্বাদের টেস্টের, কারণ আমার কাছে বরাবর তেহেরি খেতে এমনি বরাবর ভালো লেগে থাকে। এবং এটার পাশে যে ভাজিটা দেখছি আমি সেটা ভেবেছিলাম আলু ভাজি, কিন্তু না, এটা কয়েক রকমের সবজি দিয়ে এই ভাজিটা করা হয়েছিল, যা একটা তেহেরিকে একটু অন্যরকম করে সুস্বাদু করে তুলেছিল। এবং একটা তেহরিতে যত পরিমাণে গোশত দরকার ছিল তার থেকে ঠিক বেশি ছিল গোশত, কারণ আমি প্রতিটা চামচেই একটা করে গোশত মুখে দিতে পেয়েছিলাম বিরিয়ানির সাথে। তবে আমার খুব ভালো লেগেছিল, এবং জলপাইয়ের আচারটাও ছিল অনেক টক এবং টেস্টি, যা আমি এই প্রথম খেয়েছি বাংলাদেশ বিমানে। এবার তারা দিয়েছিল একটা কাস্টার্ড কেক, এবং কেকটার উপরে যে আস্তরণ ছিল ক্রিমি, সেটা হালকা একটু হার্ড হলেও অনেকটা মজাদার ছিল আমার কাছে খেতে। তবে এবার আমি অবাক হয়েছি এই বনটা দিয়ে। এই বন দিয়ে আমি কি দিয়ে খাবো? শুকনো শুকনোই আমার খেতে হয়েছিল, কারণ এবার তারা বাটার দেয়নি। এবং আমি প্রশ্ন করেছিলাম কেন তারা বাটার দেয়নি? বলেছিল এবার নাকি সাপ্লায়ার নাই। এছাড়াও এক্সট্রা রয়েছে পেপার, সল্ট এবং ক্রিমি, এবং রয়েছে সুগার। যে যেটা চায় সেটা পরবর্তীতে অ্যাড করতে পারবে। আমি আমি বেছে নিয়েছিলাম খাওয়ার পরে 7 আপ, এবং সবশেষে নিয়েছিলাম একটা ব্ল্যাক কফি, যা ব্ল্যাক কফি একটা অন্যরকম চাঙ্গা করে তোলে নিজের মন এবং দেহকে। তবে একটা জিনিস দেখে আমি অদ্ভুত হয়েছিলাম, তারা আমাকে ব্লগ করতে দিচ্ছিল না, কারণ বাংলাদেশ বিমানের নাকি নিজস্ব পারমিশন লাগবে এই বিমানে ব্লগ করার জন্য। আমরা তখনও ওমানের উপর থেকে যাচ্ছিলাম। এবার পথটা একটু ভিন্ন রকম হয়েছে, যা বাংলাদেশ বিমানের নিজস্ব স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছিলাম, কারণ প্রতিবারে ইরানের পাশ দিয়ে যায়, কিন্তু এবার সৌদি হয়ে ওমানের উপর দিয়ে ঘুরে তারপরে যাচ্ছিল বাংলাদেশে। আমি আপনাদের জুম করে এটাই দেখানোর চেষ্টা করছিলাম আমি বিমানের ঠিক কোন পাশে বসেছিলাম। আমি এক্সিটের ঠিক ৩টা সিটের পিছনে বসেছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমানের ওয়াশরুমটা অনেকটা নিট অ্যান্ড ক্লিন, এবং যারা ব্যবহার করতে জানে খুব স্বাচ্ছন্দ্য সুন্দর করেই ব্যবহার করে। আমি আবার সিটে এসে বসলাম, এবং ততক্ষণে আমি ১ ঘন্টা ঘুমানোর পরে আমি দেখতে পেলাম আমরা তখন ইন্ডিয়ার উপর অলরেডি চলে আসছি, যা আমাদের পারস্য উপসাগর সেরে চলে এসেছি পিছনে। আমরা ঠিক ৮ ঘন্টা খানেকের মধ্যেই বাংলাদেশে পৌঁছে যাব। এবং প্রথম যখন সূর্য উঁকি দিচ্ছিল, কী যে একটা সুন্দর লাগছিল না বাইরের দৃশ্যটা, যা আমাকে বিমানের ভ্রমণের অভিজ্ঞতা আরও মনোরম করে তোলে। আমরা বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছি, এবং অনেক মেঘ এবং কর্ণফুলী নদী যে কত উপর থেকে আঁকাবাঁকা হয়ে যায় সেটা সুন্দর করে তোলে, সেটা বলার বাহিরে। আসলে যারা যায় তারা বলতে পারবে এটা কত সৌন্দর্য। আমার পাশে একজন সিলেটের লোক বসেছিল, একজন বৃদ্ধ বয়সী, তার প্রচণ্ড খারাপ লেগেছিল। আমি তাকে যথেষ্ট হেল্প করেছিলাম যাতে তার একটু ভালো লাগা কাজ করে। আমরা কর্ণফুলীর ঠিক উপর থেকেই আমরা এখন ল্যান্ড করব, এবং জমিন আমরা ছুঁব বাংলাদেশের মাটির। এখন আমি আর কোনো কথা বলবো না, আপনারা শুধু টেক অনের শব্দটা শুনুন। হ্যালো বিহার, ওয়েলকাম টু বাংলাদেশ। অলরেডি আমি চলে আসছি, এখন পথে অলরেডি আছি। রয়েছি হচ্ছে কোথায়, এটা আমরা ক্রসিংয়ে আছি, এবং আমরা এখানে
আমাদের ব্যাক সাইডে রয়েছে ফুলকলিতে কিছু নাস্তা খেয়েছি এবং আমাদের 1770 রিয়াল বিল আছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদেরকে কিন্তু এটিএম কার্ড এখানে কাজ করে নাই, তাই আমি বিকাশে পেমেন্ট করেছি। আপনারা চাইলে বিকাশে পেমেন্ট করতে পারেন।